আজকে আমরা পড়ছি কোয়ান্টাম তত্ত্বের আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। তরঙ্গ তত্ত্বের ব্যর্থতার 3টা পয়েন্ট লিখে দিয়েছি এখানে। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, প্রারম্ভ কম্পাঙ্ক আর হচ্ছে তাৎক্ষণিক ক্রিয়া। প্রথমে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কী? আমরা জানি একটা ধাতব পৃষ্ঠে যদি আলো পড়ে, এখানে আলো পড়ে, এখান থেকে যদি ইলেকট্রন নির্গত হয়, এটা কি হয়? এই ইলেকট্রনটা কত শক্তি নিয়ে নির্গত হয় আমরা বলেছিলাম না, এই ইলেকট্রনটা ম্যাক্সিমাম শক্তি হচ্ছে EV0। এটা হচ্ছে ফটো ইলেকট্রন, যার সর্বোচ্চ শক্তি হচ্ছে EV0, Emax ইকুয়ালস টু EV0, মানে এটা একটা ম্যাক্সিমাম মান থাকে। কিন্তু আমরা আবার পড়েছি, জানি যে একটা ইলেকট্রনকে যদি বাইরে থেকে আলোর তীব্রতা যত বাড়বে গতিশক্তি তত কী হবে? বাড়বে। আলোর তীব্রতা যত বাড়বে ফটো ইলেকট্রনের গতিশক্তি তত বাড়বে। মানে আলোর তীব্রতার সঙ্গে গতিশক্তির সম্পর্ক যে সরল সম্পর্ক। কিন্তু বললো সরল সম্পর্ক যেহেতু, আলোর তীব্রতা তুমি যদি অসীম পর্যন্ত বৃদ্ধি করো, তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তিও কিন্তু অসীম পর্যন্ত বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু ফটো ইলেকট্রনের গতিশক্তির একটা ম্যাক্সিমাম মান থাকে, যেটা হচ্ছে EV0। তাহলে অসীম পর্যন্ত হওয়ার কথা, কিন্তু হয় EV0। কিন্তু কেন EV0 হয় সেই ব্যাখ্যাটা আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। সেই ঘটনাটা, সেই কেন হয় ম্যাক্সিমাম, এর কেন ম্যাক্সিমাম মান থাকে, এ কেন অসীম পর্যন্ত বৃদ্ধি পায় না, সেই ব্যাখ্যাটা আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ ফটো ইলেকট্রনের গতিশক্তির একটা ম্যাক্সিমাম মান থাকে, যেটা হচ্ছে EV0। এটা হচ্ছে তার একটা ত্রুটি। 2 নম্বর হচ্ছে, ধরো আমরা জানি যে কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া শুরু হয় তাকে আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বলি। সাপোজ ধরো 50 হার্জ কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটছে। আচ্ছা, 100 হার্জ কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটছে। তাহলে যেহেতু 100 হার্জ কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটছে, তার চেয়ে কম, ধরো 99.99 হার্জ, এই কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটবে না। কিন্তু কেন ঘটবে না? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.01 হার্জের ডিফারেন্স। এটা সামান্যতম ডিফারেন্স। এত সামান্যতম পার্থক্যেই আলোক তড়িৎক্রিয়া ঘটছে না। আমরা জানি 99.99 হার্জে আলোক তড়িৎক্রিয়া ঘটবে না। মানে আলোক তড়িৎক্রিয়া ঘটার জন্য 100 হার্জ কম্পাঙ্কের আলো লাগবে, যেটা সূচনা কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্ক। কিন্তু 100তে হচ্ছে 99.99, এটা একটা প্রায় সামান্য পার্থক্য থাকা সত্ত্বেও এদের মধ্যে আলোক তড়িৎক্রিয়া না ঘটার কারণ আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ যে কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটে, তার থেকে অতি সামান্য কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া না ঘটার কারণ আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। 3 নম্বর হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা আমরা ক্লাস 11-এ পড়েছি, মানে তোমরা ক্লাস 11-এ পড়েছো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, দুটা বস্তু M1 ভরে একটা বস্তু E1 বেগে, M2 ভরের বস্তু একটা E2 বেগে, তারা যদি স্থিতিস্থাপক সংঘাত ঘটায়, তাহলে M1 ভরের বস্তুর বেগ V1 আর M2 ভরের বস্তুর বেগ যদি V2 হয়, এটা কি হয় না, এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর বেগ নেয় আর দ্বিতীয়টা প্রথম বস্তুর বেগ নিয়ে গতিশীল হয়। মানে V1 সমান হয় U2 আর V2 সমান U1, যাকে বলা হয় বেগ বিনিময় করে। স্থিতিস্থাপক সংঘর্ষে কণাগুলি বেগ বিনিময় করে। আর এক্ষেত্রেও এই যে ধাতু আছে, এই ধাতব পদার্থের উপরে যদি একবর্ণীয় আলো পড়ে, সেই আলোর শক্তি আর ধাতুর অভ্যন্তরে যে মানে ইলেকট্রন আছে তার শক্তি, আলোর শক্তি ধাতুর অভ্যন্তরে যে ইলেকট্রন আছে সেই শক্তির মধ্যে শক্তি হস্তান্তর করে, শক্তি বিনিময় করে। আর শক্তি বিনিময় করে বলে এখান থেকে তাড়াতাড়ি ইলেকট্রন নির্গত হয়। আলো পড়া আর ইলেকট্রন নির্গত হওয়া, এদের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না। এটা কি হয়? এটা তাৎক্ষণিক হয়, এটা ফটাফট হয়ে যায়, জলদি হয়, কোনো সময় লাগে না। এখানে আলো পড়া ইলেকট্রন নির্গত হওয়ার মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না, কোনো টাইম ডিউরেশন থাকে না। এই 3টা হচ্ছে ব্যর্থতা, 3টা ব্যর্থতা পড়বে। এই ব্যর্থতাগুলো সলভ করার জন্য ফোটন কণা তৈরি হয়েছে। ফোটন কণা, বিজ্ঞানী প্ল্যাঙ্ক ফোটন কণা তৈরি করেছেন। ফোটন কণা কি না, এটা একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। মনে রাখবে, তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটা তরঙ্গধর্মী নয়। তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে তরঙ্গধর্মী নয়, এটি এক প্রকারের কণা স্রোত। এই কণাগুলোর নাম হচ্ছে ফোটন। এখান থেকে ফোটনের ধর্ম পড়বে তোমরা নোটস থেকে, বই থেকে। ফোটনের ধর্ম: ফোটন নিস্তড়িৎ, ফোটনের বেগ আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফোটনের শক্তি ইকুয়ালস টু h নিউ। ফোটনের স্থির ভর বা বিরাম ভর শূন্য। স্থির ভর বা বিরাম ভর রেস্ট মাস, মানে আপেক্ষিক ভর বলতে পারি। কোনো বস্তু যদি যদি বেগের সাপেক্ষে বেগ নির্ণয় করো, তাহলে তার বেগের সাপেক্ষে যদি ভর নির্ণয় করো, তখন সেই ভরটা অনেক কম বলে মনে হয়। সেই ভরটাকে আমরা বলছি স্থির ভর বা বিরাম ভর। স্থির ভর বা বিরাম ভর, এটা ডিটেলস পরে বলবো ক্লাসে, তো এখন নয়।
এটা মনে রাখো, ফোটনের স্থির ভর বা বিরামভর শূন্য হয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর 5 নম্বর পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের উঁচু ক্লাসে আছে, এটা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ অনুযায়ী, আপেক্ষিকতাবাদ অনুযায়ী যেখানে ই ইকুয়ালস টু কী হচ্ছে, ই ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই সমীকরণে পিটা হচ্ছে ভরবেগ, সি হচ্ছে আলোর বেগ, m0 স্থির ভর বা বিরামভর, আর সিটা হচ্ছে আলোর বেগ। m0টা স্থির ভর বা বিরামভর, যার মান কত হয় 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে সমান রুট ওভার কী লিখতে পারবো, পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ই সমান কী পাচ্ছি না, ই সমান পিসি। এই সমীকরণটা মনে রাখবে, কাজে লাগবে। এটা ফোটনের শক্তি, পিটা ভরবেগ, আর সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, এখান থেকে ফোটনের একক মাত্রা আমি সেটা প্ল্যাঙ্ক ধ্রুবকের একক মাত্রা ইকুয়ালস টু এইচ নিউ থেকে প্ল্যাঙ্ক ধ্রুবকের একক মাত্রা আছে, সেটা আমি তোমাদের বললাম না, সেটা তোমরা নোটস থেকে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, এই চ্যাপ্টারের অঙ্কের জন্য মূল ইম্পর্টেন্ট থিওরি এবং থিওরি হিসাবেও ইম্পর্টেন্ট আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ। আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ, আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। দেখো, এখন একটা ধাতব পৃষ্ঠে কী পড়বে না, একটা ফোটন কণা পড়বে। ফোটন কণা আগে কী পড়তো, একটা একবর্ণীয় আলো পড়তো, এখন এখানে ফোটন কণা পড়বে। তাহলে এই ফোটন কণা যে পড়ছে এর শক্তি হচ্ছে এইচ নিউ। এই এইচ নিউ শক্তি সম্পন্ন কোনো ফোটন কণা যদি ধাতব পৃষ্ঠে পড়ে, তখন এই ধাতু থেকে কী নির্গত হবে না, ধাতু থেকে একটা ইলেকট্রন নিঃসরণ হয়। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, মানে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। এইচ নিউ শক্তি সম্পন্ন ফোটন কণা পড়লে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। কিন্তু যে ইলেকট্রনটা নির্গত হবে তার শক্তি কত হবে, মানে ইলেকট্রনটার শক্তি দু রকমের হতে পারে। পুরো এইচ নিউ শক্তি নিয়ে নির্গত হতে পারে, অথবা শক্তি হস্তান্তর করতে পারে। পুরো এইচ নিউ শক্তি নিয়ে নির্গত হতে পারে অথবা শক্তি হস্তান্তর হতে পারে। দেখো, ইলেকট্রন পুরো এইচ নিউ শক্তি নিয়ে নির্গত হতে পারে না, কেন? তার প্রয়োজন নেই এত পরিমাণ শক্তি, অতি সামান্য শক্তি সংগ্রহ করলেই সে বাইরে বেরোতে পারবে। তাহলে শক্তি হস্তান্তর হবে। এই শক্তি হস্তান্তর দু প্রকারে হয়। কীরকম না, এখানে যে ইলেকট্রনটা ছিল ধাতুর অভ্যন্তরে, এই ইলেকট্রন ধাতু থেকে বেরোবে, আবার যেই ইলেকট্রনটা ধাতু থেকে বেরোবে সেই ইলেকট্রনটা আবার এখান থেকে এদিকে গতিশীল হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত বেরোবে, যেটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া, আর এটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যেটা হয় তাকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ। তাহলে এই দুটো কাজে, একটা আলোক তড়িৎ ক্রিয়া ঘটায়, একটা আলোক তড়িৎ প্রবাহ ঘটায়। তাহলে মোট যেই এইচ নিউ পরিমাণ শক্তি এখানে ধাতব পৃষ্ঠে দেওয়া হয়েছিল, এইচ নিউ পরিমাণ শক্তি, তার মধ্যে কিছু পরিমাণ কী করে, আলোক তড়িৎ ক্রিয়া ঘটায়, আর একটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ ঘটায়। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে, মানে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে নির্গত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিটাকে আমরা কি বলি, কার্য অপেক্ষক W0। আমরা তো জানি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে নির্গত হতে হলে যে শক্তির প্রয়োজন হয় সেটা ওই ধাতুর কার্য অপেক্ষক, যাকে আমরা কি বলি, W0 বলি। তাহলে W0, আর বাকি কত শক্তি থাকলো, এইচ নিউর মধ্যে W0 এখানে চলে এলো, আর বাকি কি হচ্ছে না, বাকি যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম শক্তি। এই শক্তিটা কি হচ্ছে, ধরে নিচ্ছি ইম্যাক্স পরিমাণ শক্তি। এই যে ম্যাক্সিমাম পরিমাণ শক্তিটা, ওই ম্যাক্সিমাম পরিমাণ শক্তিটা কী হয় না, ধাতু থেকে ইলেকট্রন থেকে নির্গত হওয়ার পরে তাকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করার পরে সে আলোক তড়িৎ প্রবাহ ঘটায়। মানে বাকি ম্যাক্সিমাম শক্তিটা কী হচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ ঘটাচ্ছে। যে ম্যাক্সিমাম শক্তির মান কত না, যে ম্যাক্সিমাম শক্তি, এই যে ম্যাক্সিমাম শক্তির তার মান হচ্ছে এইচ নিউ মাইনাস W0। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস W0। এই যে ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস W0, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকেই বলা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ। তাহলে কিছু পরিমাণ এইচ নিউ পরিমাণ শক্তি ধাতব পৃষ্ঠে পড়লো, তার কিছু পরিমাণ আলোক তড়িৎ ক্রিয়া ঘটালো, মানে কার্য অপেক্ষকের জন্য ব্যয় করলো। বাকি যেটা থাকলো এটা খুব অল্প পরিমাণে, বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ শক্তি। এই ম্যাক্সিমাম পরিমাণ শক্তি কী করে না, এই ম্যাক্সিমাম পরিমাণ শক্তি ধাতব পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট গতিবেগ প্রদান করে, নির্দিষ্ট গতিশক্তি প্রদান করে, আলোক তড়িৎ প্রবাহ ঘটায়।
তাহলে এই ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ। এর আরও কয়েকটা ইকুয়েশন আছে, এই অঙ্ক মনে রাখবে, এই থিওরি মনে রাখবে, আরও কয়েকটা আছে। দেখো আমরা ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ, ইম্যাক্স ইকুয়ালস টু ইভি জিরো জানি, ইভি জিরো ফটো ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে সেই আগের সমীকরণ থেকে লিখতে পারি ইভি জিরো ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, এটা আরেকটা সমীকরণ। আবার তোমরা এখান থেকে জানো যে ইম্যাক্স ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যদি ম্যাক্সিমাম বেগে গতিশীল একটা ইলেকট্রন, এম ভর ইলেকট্রন ভি বেগে গতিশীল হলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ইম্যাক্স ইকুয়ালস টু, তাহলে হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এটা আর একটা আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ, এটা একটা আলোক তড়িৎক্রিয়া সমীকরণ। এগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে, এগুলো এই পুরো প্রমাণ খুব কম পড়ে, কিন্তু আমাদের জানতে হবে। তিনটা ইকুয়েশনই ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে আলোক তড়িৎক্রিয়ার যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে সলভ করব, আলোক তড়িৎক্রিয়ার ত্রুটিগুলোকে সলভ করব, ঠিক আছে, মানে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা করব, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা। ত্রুটি প্রথমে কী ছিল? ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এটা নিয়ে ব্যাখ্যা করছি। এটা কী জিনিস দেখো, আমরা এখানে সমীকরণটা বলছি আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে এই ডাব্লিউ জিরোটা ধ্রুবক, নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে ডাব্লিউ জিরো ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা ধ্রুবক, কিন্তু নিউ ধ্রুবক নয়। এই সমীকরণে এই নিউটাও ধ্রুবক নয়, বাট ধ্রুবক হবে যদি নির্দিষ্ট বর্ণের আলো পড়ে, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়ে। মানে কম্পাঙ্ক তুমি যদি কনস্ট্যান্ট রাখো, কম্পাঙ্ক যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই সমীকরণটা পুরোটাই কী হবে? এই সমীকরণটা পুরোটাই ধ্রুবক হবে, মানে ইম্যাক্সও ধ্রুবক হবে। আমাদের ত্রুটি প্রথমটা ছিল যে ধাতব পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রনকে মানে ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হয় সে তার ম্যাক্সিমাম শক্তি থাকে ইভি জিরো, এর চেয়ে বেশি হতে পারে না। কিন্তু আমরা জানি আলোর তীব্রতা যত বেশি হয়, মানে ফটো ইলেকট্রনের গতিশক্তিও তত বেশি হয়। আলোর তীব্রতা অসীম হলে ফটো ইলেকট্রনের গতিশক্তি অসীম হওয়ার কথা, কিন্তু অসীম না হয়ে একটা নির্দিষ্ট মান থাকে যেটা হচ্ছে ইভি জিরো। ইভি জিরো অপেক্ষা বেশি হয় না কেন, সেটা আমরা এখানে ব্যাখ্যা করছি। তাহলে এখানে দেখাচ্ছে ডাব্লিউ জিরো ধ্রুবক, এইচ ধ্রুবক, যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো হয় তাহলে এই নিউ ধ্রুবক, তাহলে পুরো ইম্যাক্সই ধ্রুবক। তার মানে একটা নির্দিষ্ট ধাতুর উপরে যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, আর যদি মানে ধাতু যদি নির্দিষ্ট হয় আর আপতিত আলোর কম্পাঙ্ক যদি নির্দিষ্ট হয়, তাহলে এই যে ইম্যাক্স সর্বদাই কী হবে? ধ্রুবক থাকে। অর্থাৎ একটা ধাতুর ওপরে যে তীব্রতার আলো পড়ুক না কেন, যদি আপতিত আলোর কম্পাঙ্ক আর ধাতুটা যদি পরিবর্তন না করো, তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তির একটা ম্যাক্সিমাম মান থাকবে, ইম্যাক্স ম্যাক্সিমাম মান থাকবে, যার মান কত? ফটো ইলেকট্রনের গতিশক্তির যার মান ইভি জিরো, এর চেয়ে বেশি হতে পারে না, কখনই নয়। 2 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। ওই ইকুয়েশন থেকে প্রারম্ভ কম্পাঙ্ক ইকুয়েশন থেকে বলছি, ধরো ইম্যাক্স, দেখো ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখন নিউ কনস্ট্যান্ট নয়, এর মান পরিবর্তন করব। এই সমীকরণে এইচ নিউ গ্রেটার দেন ডাব্লিউ জিরো, মানে এদের পরিবর্তনটা হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এই নিউ এর মান রিডিউস করব মানে কমাবো। যদি এর মান কমাতে থাকলে এদের ব্যবধানটা কী হবে? কমতে থাকবে। এই নিউ এর মান কমাতে থাকলে এদের ব্যবধানটা কমতে থাকবে, কমতে একটা সময় কী হবে? এইচ নিউ সমান ডাব্লিউ জিরো হবে। ধরো যে মানে সমান হচ্ছে নিউ জিরো, সেটাকে নিউ জিরো ধরছি, এইচ নিউ জিরো ইকুয়ালস টু ডাব্লিউ জিরো। যখন এই কম্পাঙ্ক নিউ এর মান নিউ জিরো হচ্ছে, তখন ডাব্লিউ জিরো সমান কী হচ্ছে? এইচ নিউ জিরো। আর তখন ইম্যাক্স ইকুয়ালস টু কী হবে? তখন ইম্যাক্স ইকুয়ালস টু জিরো হবে, তাহলে দেখো এই নিউ জিরো কম্পাঙ্কে ইম্যাক্স জিরো হচ্ছে, ইম্যাক্স জিরো মানে জিরো এর অর্থ আলোক তড়িৎ প্রবাহটা বন্ধ হচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ শূন্য।
কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে, আলোক তড়িৎ প্রবাহ শূন্য কিন্তু আলোক তড়িৎ ক্রিয়াটা ঘটছে। তাহলে নিউ জিরো কম্পাঙ্কে আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে, কিন্তু এখন এই নিউ জিরো অপেক্ষা এখন কি হলো, এই দুটো সমান হলো। এবার নিউ জিরোর থেকেও কমাবো কম্পাঙ্ক, এর থেকেও কম্পাঙ্কের মান কমাবো, তখন একটা সময় কী হবে, ডাব্লিউ জিরো গ্রেটার দেন, এরপরে ধরো নিউ ওয়ান কমতে থাকবে, তখন এই ইম্যাক্স কী হবে, তখন ইম্যাক্স কী হয়ে যাবে, নেগেটিভ হবে। এটা ফটো ইলেকট্রনের গতিশক্তি। ফটো ইলেকট্রনের গতিশক্তি ঋণাত্মক হতে পারে নাকি না, ফটো ইলেকট্রনের গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, ফটো ইলেকট্রনের গতিশক্তির ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তাই নিউ জিরো অপেক্ষা কম কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটে না। নিউ জিরো অপেক্ষা কম কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটে না। কী বললাম বুঝতে পারলে? নিউ জিরো অপেক্ষা কম কম্পাঙ্কের আলোতে আলোক তড়িৎক্রিয়া ঘটে না। 3 নম্বর তাৎক্ষণিক ক্রিয়া ছিল। তাৎক্ষণিক ক্রিয়া হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম তাৎক্ষণিক ক্রিয়া হচ্ছে আমরা মানে একটা ধাতব পৃষ্ঠে ইলেকট্রন পড়ে, আবার সেখান থেকে ইলেকট্রন মানে ধাতব পৃষ্ঠে আলো পড়ে, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তো এদের মধ্যে সময়ের ব্যবধান নেই, তৎক্ষণাৎ হয়। এটা কেন হয় সেই ব্যাখ্যা আলো তরঙ্গ তত্ত্ব দিতে পারছিল না, সেটা এখন সেই ব্যাখ্যাটাকে এখন মানে সলভ করা হচ্ছে। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ পড়েছ। স্থিতিস্থাপক সংঘর্ষ, m1 ভরের একটা বস্তু যদি e1 বেগে, m2 ভরের একটা বস্তু যদি u2 বেগে গতিশীল হয়, এরা যদি স্থিতিস্থাপক সংঘাত ঘটায়, স্থিতিস্থাপক সংঘাতের পরে m1 ভরের বস্তুর বেগ হয় v1 আর m2 ভরের বস্তুর বেগ হয় v2। স্থিতিস্থাপক সংঘর্ষে কণাগুলো বেগ বিনিময় করে। এই প্রথম বস্তুটা দ্বিতীয়টার বেগ নিয়ে গতিশীল আর দ্বিতীয়টা প্রথমটার বেগ নিয়ে গতিশীল হয়, মানে এখানে v1 সমান u2 হবে আর v2 সমান e1 হবে। এটা স্থিতিস্থাপক সংঘর্ষে কণাগুলি বেগ বিনিময় করে। আর এখানেও একই রকম, এই যে ধাতব পৃষ্ঠ আছে, এই ধাতব পৃষ্ঠে আলো পড়া আর এখান থেকে ইলেকট্রন নির্গত। আলো মানে এখানে ফোটন কণা পড়া আর এখান থেকে ইলেকট্রন নির্গত হওয়া, এদের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না। এটা তাৎক্ষণিক হয়। কেন হয় না, এখানে ফোটনের শক্তি আর এখানে ইলেকট্রনের শক্তি, এরা শক্তিগুলো কী হয়, পরস্পর বিনিময় করে, স্থিতিস্থাপক সংঘর্ষ করে। ফোটনের শক্তি এই জন্য, ইলেকট্রনের শক্তি যা আছে ধরো ইভি, এরা পরস্পরের মধ্যে শক্তি বিনিময় করে, শক্তি হস্তান্তর করে। এটা স্থিতিস্থাপক সংঘাত ঘটায়, এরা স্থিতিস্থাপক সংঘাত ঘটায়। আর তার ফলে এখানে কোনো সময়ের ব্যবধান থাকে না, তৎক্ষণাৎ ঘটনাটা ঘটে। দেখো এরপরের টপিক, লেখচিত্রের সাহায্যে ওই যে আলোক তড়িৎকের সমীকরণটাকে আমরা প্রতিষ্ঠা করব, ব্যাখ্যা করব। দেখো আলোক তড়িৎকের সমীকরণ অনুযায়ী EV0 = h nu - W0 আলোক তড়িৎকের সমীকরণ। এখান থেকে V0 = h nu / E - W0/E সমান h / E × nu প্লাস মাইনাস W0/E। এই সমীকরণটাকে y = mx প্লাস c সমীকরণের সঙ্গে কম্পেয়ার করো। তাহলে এখানে এমটা কি, প্রবণতা নতি, h/E, এক্সটা x অক্ষের ছেদাংশ কত নিউ, আর সিটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, সেটা W0/E, যেটা মাইনাস কথার অর্থ যেটা নিচের দিকে। তাহলে এটা x অক্ষের ছেদাংশ, এটা y অক্ষের ছেদাংশ, মানে ঋণাত্মক y, এটা নতি বা প্রবণতা ট্যান থিটার মান। তাহলে y অক্ষের ছেদাংশটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, এটা y অক্ষ, এটা x অক্ষ। তাই লেখচিত্র কী হবে, এটা হবে। তাহলে এটা হচ্ছে W0/E, কেন y ঋণাত্মক y, x অক্ষের ছেদাংশ নিউ, নতি বা প্রবণতা থিটা, যেটা হচ্ছে এখানে h/E মানে হচ্ছে m। এবার এটা হচ্ছে নিউ, এবার এটা কোন অক্ষের উপর, x অক্ষের উপর আছে নিউ, ছেদিতাংশ নিউ, তো এটাকে আমরা নিউ0 বলবো প্রারম্ভ কম্পাঙ্ক হিসাবে, এটা মনে রাখবো। বাকি যে ডাটাগুলো আছে, থিওরিগুলো আছে পড়বে, আমি আর সেটা কিছু বলছি না। ডি ব্রগলি প্রকল্পর ইকুয়েশনটা বলছি, তোমাদের একটু ক্যালকুলেশন করতে তোমাদের ভুল হয়েছিল, অনেকে বলছিলে E = h nu সমান hc/λ। তাহলে এখানে λ = hc/E। আমরা পড়েছি E = PC, তাহলে P = E/C, তাহলে এখান থেকে h/E/C সমান h/b, λ = h/b। বাকি এখানে যে ডাটা বাকি আর যে থিওরিটা আছে তোমরা 100% নিজেরা বুঝতে পারবে, নোটটা দেখলে, এটা কিছু নেই।
তার জন্য আমি আর এখানে এমবি বাড়াচ্ছি না। এটা পড়া তোমাদের টাস্ক, এটা মোটামুটি কমপ্লিট। বাকি যেটুকু আছে সেটা আমরা যদি কিছু থাকে সেগুলো আমরা ক্লাসে করব। আপাতত এটা এই চ্যাপ্টারে কমপ্লিট, তোমরা ঠিক করে পড়ো। বাই।